of the unknown, and only awareness and caution can save us in such a catastrophic situation. বিশ্বটা থমকে গেছে, সবাই অজানা ভয়ে শঙ্কিত, আর এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সচেতনতা এবং সতর্কতাই পারে আমাদের মুক্তি দিতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরুদ্দিন সবুজ, প্রভাষক জীববিজ্ঞান। আমার সকল ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। যেহেতু বর্তমান পরিস্থিতিতে সরাসরি আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না, তাই ভার্চুয়ালি তোমাদের সাথে আজকের এই ক্লাসে কানেক্ট হয়ে পড়াশোনার আনন্দটা উপভোগ করে নিব। আমাদের আজকের আলোচ্য বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় মানব শারীরতত্ত্ব ও বজ্র নিষ্কাশন। নবম ও দশম শ্রেণীতে তোমরা রেচনতন্ত্র সম্বন্ধে ধারণা পেয়ে আসছো। এখানে আরেকটু বিস্তৃত আকারে জানো। আসো আজকে মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করি। আমরা রেচন করব, তাই রেচন কি সেটা আগে জেনে নিতে হবে। বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত পদার্থ যে প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন বলে। কি বললাম, রেচনটা কি? রেচন হচ্ছে নাইট্রোজেন ঘটিত, অর্থাৎ নাইট্রোজেন জাতীয় যে কোনো বজ্র পদার্থই রেচন। এরপরে আমরা আসি রেচন তন্ত্র কি। রেচনের সাথে সম্পর্কিত সকল অঙ্গকে রেচন তন্ত্র বলে, অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে রেচন কার্য সম্পাদিত হয় তাকে রেচন তন্ত্র বলে। রেচনের মুখ্য অঙ্গ কি? রেচনের মুখ্য অঙ্গ হলো বৃক্ক। যেহেতু রেচন কাজটা হয় বৃক্কের মাধ্যমে, এবং বৃক্ক হচ্ছে এক জোড়া বৃক্ক, অর্থাৎ দুইটি বৃক্কের মাধ্যমে রেচন কার্য সম্পাদিত হয়। মানুষের প্রধান রেচন পদার্থগুলো হলো অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, নিউক্লিক অ্যাসিড বা প্রয়োজনের অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে সৃষ্ট। মানুষের প্রধান রেচন বজ্রের নাম হলো মূত্র, ইউরিন। আমরা সবাই জানি যে আমরা প্রতিদিন যতটুকু পানি পান করি বা যাই খাই তার বজ্র হিসেবে আমাদের দেহ থেকে নিষ্কাশন হয় মূত্রের মাধ্যমে। আমরা জেনে নিলাম মানব দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। তো বৃক্কের ডায়াগ্রামটা আমরা দেখে নিই। এই ডায়াগ্রামের মধ্যে দেখা যাচ্ছে এক জোড়া বৃক্ক, এই একটা, এটা ডান বৃক্ক, এটা হচ্ছে বাম বৃক্ক। তো ডান বৃক্ক সাধারণত একটু নিচে হয় এবং বাম বৃক্ক একটু উপরে অবস্থান করে, এবং এই দুইটাই কোথায় অবস্থান করছে? মানব দেহের উদর গহ্বরে। এখন আমরা এখানে দেখে নিতে পারি এক জোড়া বৃক্ক, এক জোড়া ইউরেটার এবং একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী। এই চারটা অংশ হচ্ছে মূলত আমাদের রেচনতন্ত্রের মূল অংশ। এবং এখানে আরো যে অংশটা দেখছি রেনাল ধমনী, এই সাদা অংশ যেটা রেনাল ধমনী দুইটার সাথে কানেক্ট আছে, এবং এটা নিচের দিকে দুইটা অংশে আবার বিভক্ত, এবং এটাকে বলা হয় ডরসাল অ্যাওয়ার্টা। এবং আরেকটা অংশ একই রকম দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় রেনাল শিরা, এবং রেনাল শিরাও নিচের অংশে দুইটা অংশে বিভক্ত, তার উপরের অংশে বলা হয় এটাকে ভেনা ক্যাভা। আর এই অংশ যেহেতু আমরা আগে বললাম দুইটা পেলভিস থেকে, এই বৃক্কের পেলভিস থেকে দুইটা ইউরেটার একত্রে এসে যেখানে জমা হয় সেই জমাকৃত অংশকে বলা হয় মূত্রথলি। আর মূত্রথলির দুই প্রান্তে পেশি অবস্থান করে, আর মূত্রথলিটার একদম শেষ প্রান্তে উন্মুক্ত হয়, অর্থাৎ আমাদের বজ্র পদার্থগুলো শেষ হয় মূত্রনালীর মাধ্যমে নিষ্কাশিত হয়। তাহলে আমরা দেখে নিলাম মানুষের রেচনতন্ত্র। এখন আমরা একটু জেনে নিই বৃক্ক। মানব দেহের প্রায় 80% বজ্র পদার্থ বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়, বাকি 20% নিষ্কাশিত হয় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এই বৃক্কের প্রধান কাজ হচ্ছে মূত্র উৎপাদন করা, এবং পরবর্তী অংশটা যেটা বললাম ইউরেটার। ইউরেটার হলো হাইলাস অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মূত্রথলিতে যার শেষ, সেই অংশগুলোকে বলা হয় ইউরেটার। আর ইউরেটার এক একটা ইউরেটারের আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। ইউরেটার যে অংশে উন্মুক্ত হয়, অর্থাৎ যে অংশে, এই অংশটাকে পেলভিস বলা হয়, যা ফানেল আকৃতি, এবং এই ইউরেটারের কাজ হচ্ছে মূত্র বৃক্ক থেকে উৎপন্ন মূত্রকে মূত্রথলিতে প্রেরণ করা। এবার জেনে নিব মূত্রথলি কি। শ্রোণী গহ্বরে অবস্থিত অনিচ্ছিক পেশি দ্বারা ত্রিকোণাকার এই গহ্বরটিকে বলা হয় মূত্রথলি, যা সংকোচন
সংকোচন এবং প্রসারণ করতে পারে। এই সংকোচন প্রসারণশীল এই অংশটা প্রায় 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে। তবে আমরা প্রতিদিন 200 থেকে 280 মিলিলিটার মূত্র জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা পোষণ করি। মূত্রথলির কাজ হচ্ছে মূত্রকে জমা রাখা এবং কিছু অন্তর অন্তর মূত্র নিষ্কাশিত করা। এই মূত্রথলি থেকে উৎপন্ন মূত্রগুলো যে নালীপথে নালীর মাধ্যমে ছিদ্র দিয়ে বের হয়ে যায় তাকেই বলা হয় মূত্রনালী। আর মূত্রনালী পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা একইভাবে মূত্র এবং বীর্য নিষ্কাশন করে। এই জন্য একে বলা হয় রেচন জনন নালী। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে 3.5 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত মূত্রনালী হয়ে থাকে এবং যা দ্বারা শুধুমাত্র মূত্র নিষ্কাশন করে। তাহলে মূত্রনালীর কাজ শুধুমাত্র মূত্র নিষ্কাশন করা এবং পুরুষের ক্ষেত্রে সঙ্গমকালে বীর্য স্খলিত করা। এবার আমরা জেনে নিব বৃক্কের লম্বচ্ছেদ, অর্থাৎ বৃক্কের গঠন এবং কাজ কি। বৃক্কের গঠন আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামের মাধ্যমে। মূলত বৃক্কের 3টি অংশ আছে। একটা অংশ হচ্ছে কর্টেক্স। কর্টেক্স অংশটা হচ্ছে এই অংশটাকে বলা হয় কর্টেক্স। এই ভিতরের অংশটাকে বলা হয় মেডুলা। এই দুইটা অংশ প্রধান অংশ এবং আরেকটা প্রধান অংশ হচ্ছে পেলভিস। পেলভিস হচ্ছে যে ইউরেটারটা যেখানে সংযুক্ত হয় সেই ত্রিকোণাকার অংশটা যেটা মেডুলার সাথে সংযুক্ত তাকে বলা হচ্ছে পেলভিস। তাহলে 3টা অংশ মিলিয়ে হয় এবং বৃক্কের মাধ্যমে বৃক্কের আরো কয়েকটা অংশ আছে। এই অংশগুলোর বিবরণ দেখি। রেনাল ক্যাপসুল, বৃক্কের বাহিরের যে প্রাচীরটা দেখা যাচ্ছে সেই প্রাচীরটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল, অর্থাৎ এটা যোজক তন্তু দ্বারা আবিষ্ট। এবং এই তন্তুর দ্বারা যে ক্যাপসুলটা আবিষ্ট, এর ভিতরে দেখো ভিতরের দিকে মেডুলার অংশের দিকে অনেকগুলো রেনাল পিরামিড দেখা যাচ্ছে। এই রেনাল পিরামিড 8 থেকে 10টি পর্যন্ত হয়ে থাকে এবং এই রেনাল পিরামিডের শেষ অংশে যে অংশটা উন্মুক্ত হয় সেই অংশটাকে বলা হয় প্যাপিলা। মেডুলার এই রেনাল পিরামিডের অংশ থেকে সংগ্রহ নালিকা অর্থাৎ নেফ্রনটা উন্মুক্ত হয়ে কর্টেক্স পর্যন্ত বিস্তৃত হয়। প্রতিটি বৃক্ক দেখতে লাল স্টিল বীজের মতো। মানুষের উদর গহ্বরের পেছনের অংশ মেরুদণ্ডের দুপাশে বক্ষ পিঞ্জরের নিচে একজোড়া বৃক্ক অবস্থিত। এটা আমরা আগেই পড়েছি। এখন এটার বাহ্যিক গঠনটার সম্বন্ধে যদি জানি, এটা দেখতে অনেকটা স্টিল বীজের মতো, লালচে রঙের এবং নিরেট। প্রতিটি পরিণত বৃক্কের দৈর্ঘ্যে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থে 5 থেকে 6 সেন্টিমিটার এবং এটার পুরুত্ব বলতে স্থূলতা বোঝায়। স্থূলতা হচ্ছে 3 সেন্টিমিটার। প্রতিটি বৃক্ক পুরুষ এবং নারীদের ক্ষেত্রে আলাদা ওজন হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে 150 থেকে 170 গ্রাম এবং স্ত্রীদের ক্ষেত্রে 130 থেকে 150 গ্রাম হয়ে থাকে। বৃক্কের 2টি অংশ, বাহিরের অংশটি উত্তল এবং ভিতরের অংশটি অবতল। এই অবতল অংশের ভাঁজটিকে বলা হয় হাইলাম। আমরা জেনে নিব বৃক্কের কাজ সম্বন্ধে। বৃক্কের প্রধান কাজ হচ্ছে দেহে রক্ত এবং পানির ভারসাম্যতা রক্ষা করা এবং রক্তের মধ্যে অম্ল এবং ক্ষারের ভারসাম্যতা রক্ষা করা এবং রক্ত হতে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ অপসারণ করা। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে এই নেফ্রন এবং এই নেফ্রন হচ্ছে প্রত্যেকটি মানুষের দেহে প্রায় 10 লক্ষ থেকে 12 লক্ষ পর্যন্ত হয়ে থাকে, যা প্রায় সম্মিলিতভাবে এই নেফ্রনের নালিকাগুলোকে সম্মিলিত করলে প্রায় 36 কিলোমিটার পর্যন্ত বা প্রায় 22.5 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এক একটা নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। বৃক্কের মাধ্যমে প্রায় 125 ঘন সেন্টিমিটার তরল পরিশ্রুত হয়ে থাকে এবং এই তরল পদার্থের মধ্যে 99% পানি আবার রক্তে ফিরে আসে এবং প্রায় প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র উৎপাদন হয়। 1842 সালে বোম্যান্স নেফ্রনের সূক্ষ্ম গঠন পর্যালোচনা করে এটিকে 2টি অংশে বিভক্ত করেছে, অর্থাৎ তার 2টি পোর্শন আছে। এক হচ্ছে এই অংশটুকু, তার রেনাল কর্পাসল বলা হয় এবং বাকি অংশটাকে বলা হয় রেনাল টিউবিউলস।
রেনাল কর্পাসের অংশটিকে বোমান্স ক্যাপসুল, এই যে কাপের মতো অংশটি এটাকে বলা হয় বোমান্স ক্যাপসুল, এবং এই ভিতরের অংশগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। রেনাল টিউবিউলসের তিনটি অংশ। এক, নিকটবর্তী প্যাচানো নালিকা। নিকটবর্তী বলতে এই রেনাল কর্পাসের মধ্যে নিকটবর্তী প্যাচানো নালিকা এই একটি অংশ, দূরবর্তী প্যাচানো নালিকা যা বোমান্স ক্যাপসুল থেকে অনেকটা দূর, এবং তৃতীয় অংশটি হচ্ছে হেনরির লুপ। হেনরির লুপকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, ডিসেন্ডিং বাহু এবং অ্যাসেন্ডিং বাহু। এবার আমরা নেফ্রনের ব্যাখ্যায় চলে যাই। নেফ্রনের অগ্রপ্রান্তে এই অংশটিকে বলা হয় রেনাল কর্পাসল, এবং রেনাল কর্পাসলের মধ্যে দুইটা অংশ আগে বলেছি বিভক্ত, একটা হচ্ছে গ্লোমেরুলাস এবং আরেকটা হচ্ছে বোমান্স ক্যাপসুল, অর্থাৎ এই কাপের মতো অংশটিকে বলা হয় বোমান্স ক্যাপসুল। তাহলে এই দুইটা অংশের মধ্যে বোমান্স ক্যাপসুলটা কি কাজ করছে? বোমান্স ক্যাপসুলটা হচ্ছে রেনাল কর্পাসলে গ্লোমেরুলার কৈশিক জালিকা গুচ্ছকে ঘিরে প্রায় 0.2 মিলিমিটার ব্যাসের এই আইসাকার অ্যাপিথেলিয়ামে গঠিত দ্বিস্তরী পেয়ালার মতো অংশকেই বলা হয় বোমান্স ক্যাপসুল, এবং গ্লোমেরুলাস হচ্ছে এই ক্যাপসুলের ভিতরে ঘনিষ্ঠভাবে আবৃত অবস্থা। বোমান্স ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করছে। এরপরে আমরা আসি রেনাল টিউবিউলস বলতে এই নালিকাগুলোকে বলা হয়। এই নালিকাগুলোর মধ্যে নিকটবর্তী প্যাচানো নালিকা, যা প্রক্সিমাল প্যাচানো নালিকাও বলা হয়, নিকটবর্তী এই প্যাচানো নালিকা প্রায় 14 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। রেনাল টিউবিউলসের এই অংশের বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এখানে একটু স্পষ্ট করে একটা দাগ দেওয়া আছে, একটু খেয়াল করো। দাগের উপরের অংশটা কর্টেক্স, নিচের অংশটুকু মেডুলায় অবস্থিত। অর্থাৎ এর আগে যে আমরা চিত্রটি দেখেছিলাম সেই চিত্রের মধ্যে আমরা কর্টেক্স এবং মেডুলাকে সংযুক্ত করি। কর্টেক্সের মধ্যেই এই রেনাল কর্পাসের অংশটিকে অবস্থিত, এবং এই শেষ প্রান্তে অনেকগুলো সংগ্রাহী নালিকা বিস্তৃত আছে। প্রক্সিমাল প্যাচানো নালিকা প্রায় 14 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা কর্টেক্সের মধ্যে অবস্থিত। কোষগুলোর এক প্রান্তে এগুলো মাইক্রোভিলাই অবস্থিত। এরপরের অংশটি হচ্ছে হেনরির লুপ সাধারণত ইউ আকৃতি। এটা দেখো, এই আকৃতিটি হচ্ছে একটা ইউ আকৃতির লুপ দেখা যাচ্ছে। এর প্রাচীর একস্তরী অ্যাপিথেলিয়াম কোষ দিয়ে গঠিত। নিম্নমুখী এই অংশটিকে বলা হয় অ্যাসেন্ডিং বাহু, এবং ঊর্ধ্বমুখী এই বাহুটিকে বলা হয় ডিসেন্ডিং বাহু। রেনাল কর্পাসের অংশে এই গ্লোমেরুলাস এবং এই বোমান্স ক্যাপসুলের কাজটা আমরা এখন দেখে নিব। আমরা একটু প্র্যাকটিক্যালি এখন দেখে নিই। এটা যদি হয় গ্লোমেরুলাস এবং এটা যদি হয় বোমান্স ক্যাপসুল, তাহলে আমাদের সারা দেহের যে নাইট্রোজেন গঠিত যে বজ্র পদার্থগুলো তা এই গ্লোমেরুলাসে এসে আটকে পড়ে, এবং বাকি অংশগুলো মুখের মাধ্যমে আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়। গ্লোমেরুলাসের এই উপরের দুইটি অংশ দেখা যাচ্ছে, দুইটি ধমনী। একটা হচ্ছে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী নালী, এবং আরেকটা হচ্ছে ইফারেন্ট বা বহির্বাহী ধমনী। অর্থাৎ এখানে যে পরিস্থিত হলো একটু আগে আমরা যেটা প্র্যাকটিক্যালি আমরা দেখলাম, সেই অংশগুলা এটা ধারা ভিতরে, দেহের ভিতরে, এবং এটা ধারা দেহের বাইরে চলে যাচ্ছে, এবং বাকি অংশগুলো এই বোমান্স ক্যাপসুলের মধ্যে এসে জমা হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি করলাম তা আরেকবার একটু যদি রিভিউ করে নিই, তাহলে আমরা দেখতে পাই আজকে আমরা পড়লাম বৃক্কের গঠন, বৃক্কের কাজ, এবং বৃক্কের যে একক অর্থাৎ নেফ্রনের গঠন এবং কাজ। নেফ্রনের কাজই হচ্ছে মূল কাজ, অর্থাৎ এটাই পরীক্ষা তোমাদের সবচেয়ে বেশি আসার সম্ভাবনা থাকে, এবং আশা করি তোমরা বাসায় এটি অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবে। তো আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি, এবং তোমরা অবশ্যই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পড়াশোনার মধ্যে থাকবে। খোদা হাফেজ।